গল্পটা শুরু হয় গভীর রাতে এক রেস্টুরেন্টের সামনে। সেখানে একটা লোক বসে বসে নুডলস খাচ্ছে। দোকানের মালিক তাকে বলে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। কিন্তু এই লোক টেবিল থেকে ওঠেই না, আরাম করে খেতে থাকে। এরপর সে পকেট থেকে টাকা বের করে টেবিলে রাখে আর রেস্টুরেন্টের মালিককে হুমকি দিয়ে বলে যে যদি তুমি শাটার নামাও তাহলে ভালো হবে না। এই কথা শুনে বেচারা মালিক চুপচাপ ভেতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। আসলে বন্ধুরা, এই লোকটা কোনো সাধারণ মানুষ না, সে একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার যে এখানে এসেছে জ্যাক নামের এক গ্যাংস্টারকে মারার জন্য। ঠিক তখনই আমরা এক মেয়েকে দেখি যে রাস্তায় চলা মানুষের পকেট মারছে। সে এই কাজটা এত নিখুঁতভাবে করে যে কেউ টেরই পায় না। কিন্তু হঠাৎ সে ভুল করে ওই রেস্টুরেন্টের সামনে বসা কিলারের পকেট মেরে দেয়। এবার তার হাতে কোনো মানি ব্যাগ আসে না, বরং সে কিলারের গানটাই চুরি করে ফেলে। যতক্ষণে সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে, ততক্ষণে কিলারের লোকজন তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা কোনো সাক্ষী রাখতে চায় না, তাই তারা মেয়েটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই কেউ একজন তাদের স্নাইপারকে মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। এবার তারা মেয়েটাকে ছেড়ে সেই লোকটাকে খুঁজতে শুরু করে। কিলার ভালো করেই জানতো যে যাকে মারতে এসেছে সেই জ্যাক অসম্ভব ভয়ঙ্কর। সে কখনো সামনাসামনি হামলা করে না, আর তার আন্দাজ একদম সঠিক ছিল, কারণ উপর থেকে যে লোকটা পড়েছিল সেটা তাদের স্নাইপার না, বরং সেই গ্যাংস্টার জ্যাক যাকে তারা খুঁজছিল। সুযোগ পেয়ে জ্যাক হামলা করে দেয় আর তাদের অনেক লোককে মেরে ফেলে। এদিকে সেই পকেটমার মেয়েটা নিজের জান বাঁচানোর জন্য একটা দোকানে ঢুকে লুকিয়ে পড়ে। সেই গুন্ডারা তাকে খুঁজতে খুঁজতে ভেতরে আসে আর দোকানের কোনায় কোনায় খুঁজতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানকার লাইট চলে যায়, আর এই অন্ধকারের সুযোগ নিয়ে জ্যাক একে একে সবাইকে মেরে ফেলে। এত ভয়ঙ্করভাবে মরতে দেখে মেয়েটা এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। জ্যাক একজনকে সেখানেই ফাঁসিতে ঝুলিয়ে দেয়, কিন্তু সেই লোকটা দড়ি কেটে আবার লড়তে চলে আসে। জ্যাক তাকে বলে যে তোমাকে যে পাঠিয়েছে তার নাম বলে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু সে নাম বলে না, তাই জ্যাক তাকেও মেরে ফেলে। এই সময় একটা লোক সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক তার পিছু নিয়ে তাকে টেনে হিঁচড়ে আবার দোকানে নিয়ে আসে। এই সুযোগে সেই মেয়েটা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গেটে এসেই দেখে সেই গ্যাংস্টার জ্যাক রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মনে হয় এবার হয়তো জ্যাক তাকেও মেরে ফেলবে, কিন্তু জ্যাক এমন কিছু করে না, বরং তাকে সেখান থেকে যেতে দেয়। মেয়েটা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই একটা লোক তাকে ধরে ফেলে। সেই লোকটা মেয়েটার কোনো ক্ষতি করার আগেই জ্যাক তাকে গুলি করে দেয়, কিন্তু এই চেষ্টায় জ্যাক নিজেও বাজেভাবে আহত হয়ে যায়। এবার জ্যাকের বাঁচার আশা খুবই কম ছিল, কারণ সেই গুন্ডাটা তার উপর নেইল গান দিয়ে হামলা করেছিল, যার ফলে তার মাথায় একটা পেরেক ঢুকে যায়, যেটা বের করতে গেলে তার জানও চলে যেতে পারত। মেয়েটা চাইলে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে তা করে না, বরং জ্যাককে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এভাবেই কয়েক বছর কেটে যায়। এর 3 বছর পর আমরা সেই গ্যাংস্টারকে আবার দেখি যে এখনো বেঁচে আছে। সেই রাতের হামলার কারণে তার স্মৃতি চিরদিনের জন্য চলে যায়, যার ফলে তার নিজের অতীতের সাথে জড়িত কোনো কথাই মনে নেই। এখন সে একটা ছোট্ট শপ চালায় আর তার মেয়ে এমার সাথে থাকে। সব কিছুই ভালোই চলছিল, কিন্তু একদিন কিছু গুন্ডা দোকানগুলোতে ঢুকে ভাঙচুর করতে শুরু করে। তাদের একটা কাগজে সবার সই দরকার ছিল, যাতে তারা এখানকার দোকানগুলো ভেঙে সেখানে একটা শপিং কমপ্লেক্স বানাতে পারে। একটা লোক জ্যাকের শপে ঢুকে একটা টাইম বম ধরিয়ে দেয় আর বলে যে যদি এটা 10 মিনিটের মধ্যে ঠিক করতে না পারিস, তাহলে আমি এই দোকান ভেঙে দেব আর তোকে এখান থেকে চলে যেতে হবে। অন্যদিকে একটা অনাথ আশ্রমে আমরা এই গুন্ডাদের বস ভিক্টরকে দেখি যে এক মেয়ের সাথে জোর জবরদস্তি করছিল। সে বলে এখানকার মালিক তো পালিয়ে গেছে, এখন এখানকার মালকিন তুই, চল এবার সই কর। কিন্তু যখন সেই মেয়েটা সই করতে অস্বীকার করে, তখন ভিক্টর তাকে ওই বাচ্চাদের ক্ষতি করার হুমকি দেয়, যার ফলে বাধ্য হয়ে মেয়েটাকে সই করতে হয়। এদিকে ভিক্টরের লোকজন বাকি দোকানদারদেরও জ্বালাতন করছিল। তারা সেলুন চালানো লোকটার মাথা ন্যাড়া করে দেয়, আর মাসাজের লোকটার পিঠ ছিলে তাকে খুব অপমান করে, যাতে সবাই ভয়ে কাগজে সই করে দেয়। এই দোকানগুলোই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তাই এর জন্য জীবন চলে গেলেও কেউই সই করতে রাজি হয় না। কিন্তু ঠিক তখনই এমা সবাইকে বলে যে আঙ্কেল জ্যাক সবাইকে বলেছে কাগজে সই করে দিতে। এটা শুনতেই সবাই কাগজে সই করে দেয়, কারণ জ্যাকের কথা কেউ ফেলতো না। ভিক্টরের ডান হাত তাকে জানায় যে বস জ্যাক ছাড়া সবাই সই করে দিয়েছে। এরপর ভিক্টর তার দোকানের বাইরে এসে দাঁড়ায় আর দেখে যে জ্যাক সত্যিই সেই ঘড়িটা ঠিক করছে। জ্যাক সেই বমটা নিয়ে বাইরে আসে আর সেটা ভিক্টরের হাতে রেখে তার ডায়াল ঘুরিয়ে দেয়। ভিক্টর ভাবে সে বুঝি মজা করছে, কিন্তু ঠিক তখনই বম্বের টাইমার চালু হয়ে যায়, যেটা দেখে সে বাজেভাবে ভয় পেয়ে যায়। ভিক্টর বমটা ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকে এত শক্ত করে ধরে রেখেছিল যে সে হাত ছাড়াতেই পারছিল না। শেষ মুহূর্তে ভিক্টর তার পুরো শক্তি দিয়ে সেই বমটা দূরে ছুঁড়ে ফেলে। যদিও সেই বম ফাটে না, কারণ জ্যাক আগেই এর ভেতর থেকে সব এক্সপ্লোজিভ বের করে রেখেছিল। জ্যাক বলে অনেক হয়েছে,
পাগলামি করো না। কিন্তু ভিক্টর কারো কথা শোনার লোক ছিল না। তার কথা একটা বুলডোজার জ্যাকের দোকান ভাঙার জন্য এগিয়ে আসে, কিন্তু এটা দেখে সব দোকানদারের মধ্যে সাহস চলে আসে আর তারা ভিক্টরের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। সবার মধ্যে জবরদস্ত হাতাহাতি শুরু হয়ে যায়। এই সময় একটা গুন্ডা এমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু জ্যাক ঠিক শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয়। এরপর জ্যাক রাগে নিজের শপে যায় আর সেখান থেকে গান তুলে সোজা ভিক্টরের মাথায় তাক করে। জ্যাক বলে এসব বন্ধ করো, না হলে গুলি করে দেব। কিন্তু ভিক্টর ভাবে যে এই গান ও ওই বম্বের মতোই নকল, তাই সে এটাকে একটুও সিরিয়াস নেয় না। কিন্তু বন্ধুরা, গানের সত্যিই গুলি ছিল। জ্যাকের ট্রিগার চাপতেই গুলি বেরিয়ে যায়, যাতে ভিক্টর মরতে মরতে বেঁচে যায়। জ্যাক নিজেই বিশ্বাস করতে পারে না যে এই গানে গুলি এলো কোথা থেকে, কারণ এটা তো বছরের পর বছর সেখানে খালি পড়েছিল। যাই হোক, এরপর ভিক্টর আর তার লোকজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একজন পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য জ্যাককে নিজের সাথে পুলিশ স্টেশন নিয়ে যায়। যেহেতু সে জ্যাককে চিনত, তাই সে তার উপর কোনো কেস বানায় না। সেই গানের সাথে সাথে তারা জ্যাকের ঘরে 6 জন লোকের পাসপোর্টও পায়, যেগুলোর ব্যাপারে জ্যাকের কোনো ধারণাই ছিল না। এই পুলিশ অফিসারের নাম রায়ান, আর সে জ্যাককে সাহায্য করে। সে বলে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে যে তুমি গুন্ডাদের ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছ। এই বলে সে কেসটা বন্ধ করে দেয়। জ্যাক অবাক হয়ে ভাবে যে আজ রায়ান তার উপর এত দয়া দেখাচ্ছে কেন, কিন্তু পরে জানা যায় যে আসলে রায়ান সেই অনাথ আশ্রমের মেয়েটাকে পছন্দ করত, আর সে জানতে চাইছিল তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। এরপর রায়ান কিছু জিজ্ঞাসাবাদের জন্য সেই মেয়েটার কাছে যায়। সে দরজায় টোকা না দিয়েই তার ঘরে ঢুকে পড়ে আর দেখে যে সারা গোসল করছিল। এটা দেখে সে সাথে সাথে বাইরে বেরিয়ে যায়, কিন্তু এমা তাকে দেখে ফেলেছিল। সে বলে, এই ডোনেশন বক্সে টাকা রাখো, না হলে আমি সবাইকে বলে দেব যে আপনি সারাকে গোসল করতে দেখছিলেন। রায়ান বলে, এমন কিছু না, তুমি ভুল বুঝছো। কিন্তু বন্ধুরা, এমা ছিল ভীষণ চালাক। সে তার সব টাকা ডোনেশন বক্সে রাখিয়ে নেয়। রায়ান আসলে সারাকে খুব পছন্দ করত, কারণ সে মনের দিক থেকে ভীষণ ভালো ছিল। কিন্তু বেচারা রায়ান তার অতীত সম্পর্কে কিছুই জানত না। আসলে বন্ধুরা, 3 বছর আগে জ্যাক যে পকেটমার মেয়েটার জান বাঁচিয়েছিল, সে আর কেউ না, এই সারাই ছিল। সেই দিন থেকেই সারা নতুন নাম আর নতুন পরিচয় নিয়ে এই শহরে থাকছে। এদিকে আমরা জ্যাককে দেখি যে তার পুরনো বন্ধু ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে যায়। আজ যা হয়েছে তা নিয়ে সে ভীষণ চিন্তিত ছিল। সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে যে 3 বছর আগে আমার দোকানে কিছু একটা ঘটেছিল, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই ঠিকমতো মনে করতে পারছি না, তুমি কি বলতে পারবে সেদিন কি হয়েছিল? ফ্র্যাঙ্ক যদি তাকে সব সত্যি বলে দিত তাহলে জ্যাক তাকে পাগল ভাবত আর কখনো তার কথা বিশ্বাস করত না। তাই সে জ্যাককে সেই রাতটা মনে করানোর চেষ্টা করে যে রাতে তার উপর হামলা হয়েছিল। ফ্র্যাঙ্ক তাকে একটা নুডলসের বাটি ধরিয়ে দেয় আর তার মাথায় একটা রেইনকোট চাপিয়ে উপর থেকে পানি ঢালতে থাকে। জ্যাক ভাবে সে মনে হয় পাগল হয়ে গেছে, কিন্তু ফ্র্যাঙ্ক বলে, চুপচাপ শুধু নুডলস খেতে থাকো, তোমার সব মনে পড়ে যাবে। জ্যাক ঠিক তাই করে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আয়নায় সেই কিলারের চেহারা দেখা দিতে শুরু করে যে সেই রাতে তাকে মারতে এসেছিল। এই সময় ফ্র্যাঙ্ক পেছন থেকে গান বের করে আর তাকে শুট করতেই যাচ্ছিল, কিন্তু জ্যাক তাকে ধরে ফেলে। যদিও এই সবটাই ছিল জ্যাকের একটা মনের ভ্রম। ফ্র্যাঙ্ক বলে, দেখলে তুমি আমার ফাঁদে পড়ে গেলে, তুমি এখনো গান চালানো ভোলোনি। জ্যাক ভাবে ফ্র্যাঙ্ক বুঝি শুধু মজা করছে। এরপর সে উঠে সেখান থেকে চলে যায়। কিন্তু এত বছরে এই প্রথমবার তার নিজের অতীতের ঝলক দেখা দিল। তার মাথা সত্যি আর ভ্রমের মাঝের দেয়ালটা ভাঙতে শুরু করেছিল। ওদিকে রায়ান সারার সাথে আলাদা করে কিছু জিজ্ঞাসাবাদ করে। সে বলে যে প্রায় 3 বছর আগে আঙ্কেল জ্যাকের শপে কিছু অস্ত্রধারী লোক চুরি করেছিল। চোরদের ব্যাপারে কারো কাছে কোনো খবর নেই, কিন্তু আমি সাক্ষীদের বয়ান পড়েছি। সেই ঘটনার কিছুদিন আগে কেউ একজন তোমাকে সেখানে দেখেছিল। তো বলো, তুমি সেখানে কি করছিলে? সারার সাথে সাথে বুঝে যায় যে যদি রায়ান এভাবে তদন্ত করতে থাকে তাহলে খুব শীঘ্রই সে আসল সত্যি পর্যন্ত পৌঁছে যাবে। এর চেয়ে ভালো যে তাকে যা চাই সেটাই দিয়ে দেয়। সে বলে, অফিসার, তুমি কি আমাকে পছন্দ করো? সারা তার আরও কাছে এসে বলে, আমি আঙ্কেলের জন্য যা খুশি করতে পারি, শুধু তুমি তাকে জ্বালাতন করো না। কাছে আসতে আসতে সে রায়ানের একদম কাছে চলে আসে, কিন্তু ঠিক তখনই রায়ান বলে, ঠিক আছে, আমি তার নাম ক্লিয়ার করিয়ে দেব। রায়ান মনের দিক থেকে ভালো লোক ছিল। সে বলে, আমি চাই না যে আমাদের দুজনের মধ্যে যদি কিছু হয় তার কারণটা যেন আঙ্কেল জ্যাক হয়। এই বলে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে সারা বড় চালাকির সাথে তার পকেট থেকে আঙ্কেল জ্যাকের সব সাক্ষ্য প্রমাণ বের করে নিয়েছিল। সে দেখে যে সব পাসপোর্ট একরকম না, তাই রায়ানের কখনো আঙ্কেল জ্যাকের উপর সন্দেহ হবে না। এরপর সে এমাকে সেই পাসপোর্টগুলো ফেরত দিতে বলে। এমা আঙ্কেল জ্যাকের কাছে আসে আর দেখে তার শরীরে অনেক আঘাত লেগেছে। সে জ্যাকের ক্ষততে ব্যান্ডেজ বেঁধে দেয় আর বলে যে সে যেন আর কখনো কারো সাথে না লড়ে। কিন্তু ঠিক তখনই তার নজর পাসপোর্টগুলোর উপর পড়ে। সে দেখে যে জ্যাকের চোখ সব পাসপোর্টে ছাপানো মানুষগুলোর ছবির সাথে মিলে যাচ্ছে। সে বলে, আঙ্কেল, এসব তো আপনারই, আমি এগুলো ফেরত দিতে এসেছি। কিন্তু জ্যাক বলে, এসব আমার কি করে হবে?
দেখো এরা সব আলাদা আলাদা লোক। কিন্তু এমা সবগুলো ছবির চেহারা ঢেকে দিয়ে জ্যাককে শুধু তাদের চোখের দিকে খেয়াল করতে বলে। জ্যাক যখন মন দিয়ে দেখে তখন বুঝতে পারে যে হ্যাঁ, ওদের সবার চোখ তার চোখের সাথে হুবহু মিলে যাচ্ছে। জ্যাক কিছু বোঝার আগেই সারা তার সব পাসপোর্ট কেড়ে নেয় আর বলে, আপনি এর বাজে কথায় কান দেবেন না। আমার মনে হয় না এগুলো আপনি আগে কেমন ছিলেন তাতে কিছু যায় আসে না, আর সামনে কেমন থাকবেন তাতেও না। যেটা গুরুত্বপূর্ণ তা হলো আপনি এখন কেমন আছেন। আপনি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন, আর এই কথা কখনো ভুলবেন না। এরপর এমা সেই সব পাসপোর্ট পুলিশকে ফেরত দিয়ে দেয়। এদিকে জ্যাক যখন মার্কেটে যাওয়ার জন্য তার শপ থেকে বাইরে বেরোয় তখন ভিক্টর আর তার গুন্ডারা তাকে ঘিরে ফেলে। তারা সবাই মিলে জ্যাককে খুব মারে, আর সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা পুরোটা রেকর্ড হয়ে যায়। রায়ানের নজর যখন সেই ফুটেজের উপর পড়ে তখন সে দৌড়ে জ্যাককে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই গুন্ডারা জ্যাককে আধমরা অবস্থায় ফেলে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর তাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থা ছিল ভীষণ ক্রিটিক্যাল। এরপর আমাদের সেই লোকটাকে দেখানো হয় যে 3 বছর আগে জ্যাককে মারার সুপারি দিয়েছিল। তার নাম মাইক, আর সে ভাবতো যে জ্যাক মরে গেছে। কিন্তু হঠাৎ সে নিউজে জ্যাককে দেখে আর বিশ্বাসই করতে পারে না যে সে এখনো বেঁচে আছে। তার লোকজন বলে যে এটা তো শুধু একটা বুড়ো লোক যাকে কিছু গুন্ডা পিটিয়েছে, কিন্তু শুধু মাইকই জানতো যে জ্যাক কতটা ভয়ানক। এরপর তারা পুলিশের নজরদারির ক্যামেরা হ্যাক করে ফেলে আর গত রাতের সিসিটিভি ফুটেজ দেখে। ভিডিওতে দেখা যাচ্ছিল যে জ্যাক ওই লোকদের হাতে মার খাচ্ছে, কিন্তু মাইক তাদের বোঝায় যে ওই বুড়ো লোকটা কোনো সাধারণ মানুষ না। শুধু দেখতে মনে হচ্ছে সে মার খাচ্ছে, কিন্তু আসলে সে তার শক্ত মাথা দিয়ে ওদের মুখে আঘাত করছে আর নিজের কনুই দিয়ে ওদের নাক ভাঙছে। তার প্রতিটা আঘাত নিখুঁত আর লুকানো। ওই লোকরা তাকে মারেনি, বরং সেই গুন্ডাদেরই তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। ওদিকে হসপিটালে ডক্টর রায়ানকে জানায় যে জ্যাকের মাথায় একটা পেরেক আটকে আছে, আর সেটা মাথার সেই জায়গায় যেখানে মানুষ তার সব স্মৃতি জমা রাখে। হয়তো সেই কারণেই তার আগের জীবনের কিছু মনে নেই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য রায়ান তার রুমে যায়, কিন্তু জ্যাক সেখানে ছিল না। এই সময় আমরা ভিক্টরকে দেখি যে জ্যাককে হসপিটালে পৌঁছে দেওয়ার পর তার দোকানটাও ভেঙে দেয়। কিন্তু যেই তারা শপের ছাদ ফেলে উপর থেকে অনেকগুলো লাশ পড়ে, যেগুলো পুরোপুরি পচে গিয়েছিল। এরা সেই লোক ছিল যারা 3 বছর আগে জ্যাককে মারতে এসেছিল, কিন্তু জ্যাক তাদের মেরে দেয়ালের ভেতর গেঁথে দিয়েছিল। সেই লাশগুলো দেখে ভিক্টর আর তার গুন্ডারা অনেক ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন বলে, আঙ্কেল, আমি আপনার ঘর আবার ঠিক করে দেব, প্লিজ আমাকে কিছু করবেন না। জ্যাক এই ব্যাপারে পুলিশকে জানাতে চাইছিল। সে বলে, আমি অফিসারকে ডেকে নিয়ে আসছি, ততক্ষণ এই লাশগুলোর উপর নজর রাখো। কিন্তু তার যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে মাইকের লোকজন আসে আর ভিক্টরের লোকদের মেরে সেখান থেকে সব লাশ গায়েব করে দেয়। ভিক্টর লুকিয়ে তার সব লোককে নির্মমভাবে মরতে দেখে, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাদের বাঁচানোর সাহস তার হয় না। কিছুক্ষণ পর জ্যাক পুলিশদের নিয়ে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে লাশগুলোর কোনো চিহ্নই মুছে ফেলেছিল। পুলিশ ভিক্টরকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ভিক্টর তাদের কিছুই জানায় না। এরপর অফিসারদের মনে হতে থাকে যে জ্যাক তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার কথা কেউ বিশ্বাস করছিল না। এরপর সত্যিটা জানার জন্য রায়ান সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়, আর তারা জানতে পারে যে সময় এই ঘটনাটা ঘটেছিল সেই সময় সব ক্যামেরা অফলাইন হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই জ্যাকের নজর একটা গাড়ির উপর পড়ে, যেটা এই সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিল। সে তাড়াতাড়ি সেই গাড়িটা ট্র্যাক করতে বলে আর দেখে যে সেই গাড়ি এই মুহূর্তে একটা বিউটি পার্লারের বাইরে দাঁড়িয়ে আছে। তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছায় আর দেখে যে কিছু লোকের একটা গ্রুপ সেই লাশগুলো নষ্ট করছে। রায়ান তাদের হাতে নাতে অ্যারেস্ট করতে চায়, কিন্তু জ্যাক তাকে বোঝায় যে ওই লোকরা ভীষণ ভয়ানক। কিন্তু রায়ান কারো কথা শোনার লোক ছিল না। সে হাতে গান নিয়ে ভেতরে ঢুকে যায়, আর মাইকও তার উপস্থিতির কথা টের পেয়ে যায়। এরপর সে রায়ানের মন ভোলানোর জন্য নিজের লোকদের পাঠায়। তারা বলে যে স্পা বন্ধ হয়ে গেছে, কিন্তু রায়ান বলে, আমি খুব ক্লান্ত, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। এরপর সে কাপড় বদলে তোয়ালে জড়িয়ে ভেতরে আসে। সে দেখে যে সেখানে কোনো লাশ নেই, কিন্তু ঠিক তখনই তার নজর মেঝেতে পড়ে থাকা রক্তের উপর পড়ে, আর সে বুঝে যায় যে এই লোকরা লাশগুলোকে ঠিকানা লাগিয়ে দিয়েছে। সে মাইকের দিকে তাকিয়ে বলে, তুমি এখানকার লোক বলে মনে হচ্ছে না। কিন্তু মাইকের এই নাক গলানো একটুও পছন্দ হয় না। সে বলে, এই শহরে অনেক পুলিশ আছে, আর তাদের মধ্যে কিছু প্রতি বছর মারা যায়, কারণ তারা সেই সব কেস ঘাটাঘাটি করে যেগুলো তাদের না, আর তারা নিজেদের ডিউটির পর ঘরে ফেরে না। রায়ান বুঝে যায় যে সে তাকে হুমকি দিচ্ছে, কিন্তু সে তার এসব ফাঁকা হুমকিতে ভয় পাওয়ার লোক ছিল না। সে বলে, তুমি ক্রাইম সিন নষ্ট করেছো, লোকদের লাশ ঠিকানা লাগিয়েছো, আর এখন আরেকটা ক্রাইম করলে, একজন পুলিশকে মারার হুমকি দিয়ে। সে নিজের গনের দিকে হাত বাড়ায়, কিন্তু সেটা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। একটা মেয়ে তাকে ধরে ফেলে আর তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। এই সময় রায়ান দেখে যে তারা সব লাশ পানির নিচে লুকিয়ে রেখেছিল। তারা রায়ানকে মারার আগেই সেখানে জ্যাক এসে যায় আর বলে তাকে ছেড়ে দাও, কিন্তু মাইক, যে তারই অপেক্ষা করছিল, জ্যাকের উপর গুলির বৃষ্টি করে দেয়। জ্যাক কোনো মতে সেই গুলিগুলো থেকে বাঁচতে বাঁচতে তার একটা লোককে ধরে ফেলে আর তাকে খুব মারে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশও এসে যায়, কিন্তু ধরা পড়ার আগেই মাইক সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশের মনে হয় যে জ্যাকই রায়ানকে মারার চেষ্টা করেছে। এরপর তারা জ্যাককে অ্যারেস্ট করে নেয়। রায়ানের জান তো বেঁচে যায়, কিন্তু এখন সে তাদের কি করে বোঝাবে যে জ্যাক এসব করেনি। সিনিয়র অফিসার বলে যে আমরা যত সাক্ষ্য প্রমাণ পেয়েছি সব তোমার বিরুদ্ধে। তোমার শপে যে লাশগুলো পাওয়া গেছে সেগুলো সব গুরুতর আহত ছিল। অটপসি থেকে জানা গেছে যে ওদের সবাইকে একই গান দিয়ে মারা হয়েছে। নিজের উপর এত গুরুতর অভিযোগ শুনে জ্যাক ভীষণ ঘাবড়ে যায়। সে বলে, স্যার, আমি এই খুনগুলো করিনি। কিন্তু অফিসার বলে, আমার সাথে গেম খেলো না, বুঝেছ? আমি পাগলের নাটক করা অনেক ক্রিমিনাল দেখেছি। রায়ানও বলে যে জ্যাক নির্দোষ, কিন্তু সিনিয়র অফিসার তাকে জানায় যে জ্যাক এই কেসের প্রধান সাসপেক্ট। আমরা তার ফুল বডি চেক আপ করিয়েছি। তার মাথার ভেতর সেই পেরেক ছাড়াও তার শরীরে আরও 21টা ক্ষতের চিহ্ন আছে। 4টা ছুরির ক্ষত, 13টা গুলির ক্ষত, 3টা বম্বের ক্ষত, আর 9টা এমন ক্ষত যেগুলো এমন জায়গায় আর এত গুরুতর যে তা থেকে জানও চলে যেতে পারে। সাথে সে তাকে গত 20 বছরে হওয়া সব গণহত্যার ফাইল দেখায়, আর প্রতিটা ক্রাইম সিনে তারা একই প্যাটার্ন পায়, যেটা সেই 6 জন লোকের খুনের সাথে মিলে যায়। সে বলে, তোমার কি এখনো মনে হয় সে শুধু একটা সাধারণ বুড়ো? আমাদের সামনে যে লোকটা আছে সে আসলে একজন সিরিয়াল কিলার ও হতে পারে, যে প্রফেশনাল ট্রেনিং নিয়েছে। এসব জানার পর রায়ানের মুখ বন্ধ হয়ে যায়, আর এবার সে জ্যাককে বাঁচাতে পারত না। জ্যাক তার সেলে বসেছিল, ঠিক তখনই মাইক তার সাথে আবার দেখা করতে আসে। এবার সে তার উকিল সেজে এসেছিল। জ্যাক জিজ্ঞেস করে, তুমি কে আর কেন আমাকে মারার চেষ্টা করেছিলে? মাইক বলে, সত্যিই ভুলে গেছো? তো আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমি কি করেছিলে। এবার আমরা জানতে পারি যে 3 বছর আগে মাইক ছিল জ্যাকের ছাত্র, আর দুজনেই এক বিশাল মাফিয়ার জন্য কাজ করত। কিন্তু একদিন জ্যাক তাদের ধোঁকা দেয় আর নিজের বস সহ তাদের পুরো পরিবারকে মেরে ফেলে। মাইক বলে যে জ্যাকের হাত মাসুম বাচ্চাদের রক্তে রাঙা, আর তার কাছে একটা পেন ড্রাইভ আছে যেটাতে তার প্রমাণ ছিল। জ্যাক বলে, না, আমি এমন করতে পারি না। কিন্তু মাইক বলে, এটাই সত্যি, তুমি একটা খুনি। আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, যে পেন ড্রাইভ তুমি লুকিয়ে রেখেছো সেটা আমাকে দিয়ে দাও, না হলে আমার লোকরা তোমার মেয়ে আর অনাথ আশ্রমের বাচ্চাদের মেরে ফেলবে, আর তাদের মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। জ্যাক রাগে তার উপর হামলা করে, কিন্তু ঠিক তখনই পুলিশ তাকে ধরে লকআপে ঢুকিয়ে দেয়। সেখান থেকে যাওয়ার সময় মাইকের নজর ভিক্টরের উপর পড়ে। সে জানতো যে ভিক্টর তাদের দেখে ফেলেছে, তাই তাকে মারা জরুরি। এরপর সে একটা সিগারেট জ্বালায় আর সেটা লাইটারের সাথে পাওয়ার সাপ্লাইতে রেখে সেখান থেকে চলে যায়। ওদিকে জ্যাক তার অতীত মনে করার চেষ্টা করছিল, কিন্তু তার কিছুই মনে আসে না। সে বুঝতে পারে না যে কি করবে। এরপর সে ভিক্টরকে তাকে মারতে বলে। যখন ভিক্টর তাকে মানা করে দেয় তখন জ্যাক বাকি কয়েদিদের উপর হামলা করে দেয়। এরপর সব কয়েদি মিলে তাকে পেটাতে শুরু করে। ওদের হাতে মার খেতে খেতে জ্যাকের মাথায় আটকে থাকা সেই পেরেক নিজের জায়গা থেকে সরে যায়, যার ফলে তার সব মনে পড়ে যায়। তারা তাকে পিটিয়ে মেরে ফেলার আগেই অফিসাররা তাকে সেল থেকে বের করে আনে। তার তখনই মেডিকেল সাপোর্টের দরকার ছিল, কিন্তু ঠিক তখনই মাইকের রাখা সেই সিগারেট থেকে একটা শর্ট সার্কিট হয় আর সেখানকার লাইট চলে যায়। এরপর জ্যাক, যে অজ্ঞান হওয়ার নাটক করছিল, হঠাৎ উঠে দাঁড়ায় আর রায়ানের মাথায় বন্দুক রেখে পুলিশ স্টেশনের বাইরে আসে। সে বলে, যদি কেউ চালাকি করেছো তাহলে আমি এর মাথা উড়িয়ে দেব। এই সময় সে খেয়াল করে যে তারা একটা স্নাইপারের নিশানায় আছে। এর থেকে বাঁচার জন্য সে তাড়াতাড়ি একটা পিলারের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই একটা বড় ট্রাক ব্যারিয়ার ভেঙে ভেতরে ঢুকে আসে। জ্যাক দেখে যে এটা তো ফ্র্যাঙ্ক। এরপর সে তাড়াতাড়ি ভ্যানে বসে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয়, কিন্তু তাদের সামলানোর জন্য ফ্র্যাঙ্কের কাছে একটা ভালো অস্ত্র ছিল। জ্যাক জানতে পারে যে 3 বছর আগে ফ্র্যাঙ্কই সেই লাশগুলোর ঠিকানা লাগিয়েছিল, আর তখন থেকেই সে জ্যাকের স্মৃতি ফিরে আসার অপেক্ষা করছিল। ফ্র্যাঙ্ক জ্যাককে বলে যে তোমার অর্গানাইজেশন ছাড়ার পর মাইক আমাদের পুরনো মেম্বারদের মারতে শুরু করে। সে গুজব ছড়ায় যে বসের পরিবারকে তুমি মেরেছো আর তোমাকে ওয়ান্টেড ঘোষণা করে দেওয়া হয়, যদিও আমার বিশ্বাস ছিল যে ওই কাজ তুমি করনি। আমি মাইককে তোমার মৃত্যুর ব্যাপারে মিথ্যে বলে বিভ্রান্ত করেছিলাম, যাতে তোমাকে বাঁচাতে পারি, আর সত্যিটা সবার সামনে চলে আসে, কিন্তু তোমার স্মৃতিই চলে গেল। জ্যাক বলে, আমি জানি ওদের কে মেরেছে, আমার কাছে প্রমাণও আছে, কিন্তু আগে আমাদের মাইককে খুঁজতে হবে। সে বাচ্চাদের কিডন্যাপ করেছে। বাচ্চাদের কথা শুনতেই সারা বলে, আঙ্কেল জ্যাক, আপনি ওদের বাঁচাবেন তো? কিন্তু জ্যাক বলে, আমার একটা জরুরি কাজ আছে, তুমি নিজেই ওদের বাঁচাও। স্মৃতি ফিরে আসার পর জ্যাক একদম বদলে গিয়েছিল। এখন তার কারো জানের পরোয়া ছিল না। সে রায়ানের পায়ের পেছনে একটা প্রেসার বম্ব লাগিয়ে দেয়। রায়ান বলে, আঙ্কেল, এই বম্ব নকল তো, তাই না? আপনি আমার জান তো নেবেন না? কিন্তু জ্যাক বলে, একবার পা সরিয়ে তো দেখো। এরপর সে তাকে সেখানেই ফেলে মাইককে খুঁজতে বেরিয়ে যায়। তাড়াতাড়ি সেখানে পুলিশ পৌঁছে যায়, কিন্তু রায়ান তাদের নিজের থেকে দূরে থাকতে বলে। শেষে সে জ্যাকের উপর ভরসা করে আর বম থেকে পা সরিয়ে নেয়। বম সাথে সাথে ফাটে না, তাই তার মনে হয় যে জ্যাকের এখনো তার পরোয়া আছে। কিন্তু ঠিক তখনই একটা বিশাল বিস্ফোরণ হয় আর সেই ট্রাকের টুকরো উড়ে যায়। ওদিকে আমরা মাইককে দেখি যে জ্যাকের অপেক্ষা করছিল, কিন্তু সে দেখে যে পুলিশ জ্যাককে 4 দিক থেকে ঘিরে ফেলেছে। সে কোনোভাবেই সেই প্যান ড্রাইভ পুলিশের হাতে পড়তে দিতে পারত না, তাই সে নিজেই সেটা নিতে যায়। এই সময় জ্যাক, যার সব মনে পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি সেই প্যান ড্রাইভ বের করে আর সেখান থেকে চলেই যাচ্ছিল।
ঠিক তখনই মাইক তার উপর হামলা করে দেয়। এর থেকে বাঁচার চেষ্টায় জ্যাকের হাত থেকে পেন ড্রাইভ নিচে পড়ে যায়, যেটা মাইক সাথে সাথে তুলে নেয়। তার যা চাই তা পেয়ে যায়। এরপর তার একজন হ্যাকার সেই পুলিশদের উপর অনেকগুলো ড্রোন ছেড়ে দেয়, যেগুলোতে এক্সপ্লোজিভ লাগানো ছিল। সেগুলো ফাটতেই অনেক পুলিশ বাজেভাবে আহত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই জ্যাক তাদের সবাইকে সাহায্য করে আর একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে। অফিসার ব্যাকআপ ডাকার চেষ্টা করে, কিন্তু ওই লোকরা সব সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। একদিকে ছিল কুয়ো, তো অন্যদিকে খাদ। কিন্তু জ্যাকের কাছে এই সমস্যারও সমাধান ছিল। তারা সবাই একসাথে বাইরে বেরোয়। ড্রোন তাদের উপর হামলা করতে চায়, কিন্তু ঠিক তখনই তারা একটা ডিস্কো বল ঘুরিয়ে দেয়, যার ঝলকানিতে ড্রোনগুলো কনফিউজ হয়ে ক্র্যাশ করে যায়। অন্যদিকে যখন সারা অনাথ আশ্রমে পৌঁছায়, তখন সে সেখানে মাইকের গুন্ডাদের বসে থাকতে দেখে। সারা বড় চালাকির সাথে তাদের গ্রেনেড চুরি করে নেয়। ওই লোকরা তাকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ভিক্টর এসে যায়। সে তখন সারার কাছে সাহায্য চাইতে থাকে, কারণ মাইকের গুন্ডারা তার পেছনে পড়েছিল। কিন্তু সে জানতো না যে ওই লোকরা তো এখানেই বসে আছে। সারা তাদের উপর গ্রেনেড ছুঁড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওরা তাকে ঘিরে ফেলে। তারা সারাকে মারার আগেই সেখানে জ্যাক এসে যায়। মাইকের সবচেয়ে শক্তিশালী লোক, আর তার মধ্যে জবরদস্ত ফাইট হয়, কিন্তু সে কেউ মেরে ফেলে দেয়। এই সময় একটা মেয়ে তাদের উপর অন্ধভাবে ফায়ারিং করে দেয়, যাতে তারা কোনো মতে বেঁচে যায়। সে আর কারো ক্ষতি করার আগেই জ্যাক তাকে তার বাইক সহ পিষে দেয়। ওদিকে মাইক যখন প্যান ড্রাইভ ওপেন করে, তখন বুঝতে পারে যে তাকে বোকা বানানো হয়েছে। এরপর সে তার হ্যাকারকে তাদের সবচেয়ে ডেঞ্জার অস্ত্র বের করতে বলে। এদিকে পুলিশ সব বাচ্চাকে রেস্কিউ করে নেয়, কিন্তু যখন তারা তাদের নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেই হ্যাকারের অটোমেটিক অস্ত্র তাদের নড়াচড়া ডিটেক্ট করে তাদের উপর ফায়ারিং শুরু করে দেয়। তার নিশানা এত নিখুঁত ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব পুলিশ মারা যায়। ফ্র্যাঙ্ক জানতো যে এটা অন্য কোথাও থেকে কন্ট্রোল করা হচ্ছে। সেই হ্যাকার ভেবেছিল যে ওরা তাকে কখনো খুঁজে পাবে না, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে খুব সহজেই খুঁজে বের করে ফেলে। সে তাকে মেশিন বন্ধ করতে বলে, কিন্তু হ্যাকার তার উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে জবরদস্ত ফাইট হয়। বুড়ো হওয়া সত্ত্বেও ফ্র্যাঙ্ক তাকে কড়া টক্কর দেয়। হ্যাকার তাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সারা তাকে জোরে একটা ধাক্কা দেয়, যাতে সে মাথা ঘুরে পড়ে যায়। এই সময় রায়ান তার ল্যাপটপটা পানিতে ফেলে দেয়, যার ফলে সেই মেশিন খারাপ হয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে গ্লোভের ভোল্টেজ বাড়াও, কিন্তু তার আগেই হ্যাকার তাকে ধরে ফেলে। সে সারাকে গুলি করতেই যাচ্ছিল, ঠিক তখনই রায়ান মাঝখানে লাফিয়ে পড়ে আর গুলি তার গায়ে লেগে যায়। রায়ান মরে যাচ্ছিল। সে বলে, আমার মৃত্যুর ভয় নেই, শুধু এই ভয় ছিল যে আমি প্রমোশনের আগেই না মরে যাই। কিন্তু এখন যখন গুলি লেগেছে, তখন শুধু তোমার কথাই ভাবছি। সারার তার জন্য খুব খারাপ লাগে। সে বলে, যদি আমাকে পেতে চাও তো মরবে না, আর তাকে একটা জোরে ধাক্কা দেয়, যাতে রায়ান আবার জীবিত হয়ে ওঠে। ওদিকে সেই হ্যাকার তাদের সেখানেই মরার জন্য ফেলে সেই মেশিনের কাছে আসে। সে সবাইকে গুলিতে ঝাঁঝরা করতেই যাচ্ছিল। ঠিক তখনই জ্যাক তাকে একটা জোরদার ধাক্কা মেরে তারও কাজ শেষ করে দেয়। নিজের মাথায় লাগা আঘাতের কারণে জ্যাক অজ্ঞান হয়ে যায়, আর যখন তার হুঁশ ফেরে, তখন সে নিজের সামনে মাইককে দেখে। জ্যাকের ততক্ষণে সব মনে পড়ে গিয়েছিল। এবার আমাদের জানানো হয় যে আসলে 3 বছর আগে মাইকি কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর শত্রুর কাছে তাদের সব সিক্রেট বেঁচে দিয়েছিল। যখন বস এই ব্যাপারে জানতে পারে, তখন সে মাইককে মারার চেষ্টা করে, কিন্তু জ্যাক ঠিক শেষ মুহূর্তে তাকে আটকে নেয়। বস মাইককে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু জ্যাকই তার কাছে মাইককে ছেড়ে দিতে বলে। এরপর বস তাকে ছেড়ে দেয়। এরপর জ্যাক যখন নিজের ঘরে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তার মনে পড়ে যে সে কিছু একটা ভুলে গেছে। আর যখন সে সেটা নিতে ফিরে আসে, তখন দেখে যে মাইক বসের পুরো পরিবারকে মেরে ফেলেছে। জ্যাক রাগে মাইকের উপর হামলা করে, কিন্তু মাইক তার হাতে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তার সেই প্যান ড্রাইভ চাই, না হলে সে এমাকে মেরে ফেলতো। এরপর জ্যাক তাকে সেই প্যান ড্রাইভ দিয়ে দেয়, কিন্তু মাইক যেই সেটা তুলতে হাত এগিয়ে দেয়, জ্যাক সাথে সাথে তাকে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এবার দুজনের কেউই সেখান থেকে পালাতে পারতো না। মাইক দেখে যে তার ঘড়িতে একটা ট্র্যাকার আছে, আর একটা ড্রোন মিসাইল সোজা তাদেরই দিকে আসছে। তার মনে হয় এটা একটা চাল, কিন্তু জ্যাক তাকে জানায় যে আমার মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আমি এমনিতেই মরে যাব। সেদিন তো আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার তোমাকে মেরেই ছাড়বো। সে রায়ানকে এমাকে সেখান থেকে নিয়ে যেতে বলে, আর সেই সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে যেগুলো সে তার সাথে কাটিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর মাইক সাথে সাথে হ্যান্ডকাফ কেটে ফেলে। সে জ্যাককে গুলি করতে চায়, কিন্তু মরা মানুষকে মেরে কি লাভ, এই ভেবে সে প্যান ড্রাইভ নিয়ে সেখান থেকে চলে যায়। এবার তার হাতে আসল প্যান ড্রাইভটাই লেগেছিল, কিন্তু ঠিক তখনই সে সেটাতে একটা রেড লাইট জ্বলতে দেখে। সে বুঝে যায় যে এটাতে একটা ট্র্যাকার লাগানো আছে। সেই ড্রোন মিসাইলটা যেটা জ্যাকের দিকে যাচ্ছিল, হঠাৎ সেটা মাইকের দিকে ঘুরে যায়। মাইক কিছু বোঝার আগেই সেটা সোজা গিয়ে তার গাড়ির সাথে ধাক্কা খায়, আর একটা জোরদার বিস্ফোরণে তার কাজ শেষ করে দেয়। সেই দিনের পর কেউ আর জ্যাককে দেখেনি। কেউ বলে যে তাকে সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো কেউ বলে যে সে হাসপাতালে মারা গেছে। তার শেষ পরিণতি যাই হোক, কিন্তু এই বস্তির প্রতিটা মানুষ আঙ্কেল জ্যাকের কাহিনী জানে। আর শেষে বন্ধুরা, আমাদের দেখানো হয় যে ভিক্টর নিজের ভেতর সংশোধন করে ভালোর পথে চলে আসে, আর রায়ান তার প্রমোশন পেয়ে যায়। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই কাহিনীটা ভালো লেগেছে। দেখা হবে পরের গল্পে।